বৈশাখ মাসের শেষের দিক। দিনভর গুমোট গরমের পর সন্ধ্যার দিকে আকাশ কালো করে শুরু হয়েছে কালবৈশাখীর মাতামাতি। গ্রাম বাংলায় এখনো বিদ্যুতের খুঁটি এসে পৌঁছায়নি, কারেন্ট বা বিজলি বাতির বালাই নেই। অন্ধকার যেন আঠার মতো লেপ্টে আছে চারপাশের গাছপালা আর মাটির রাস্তায়। ভরসা বলতে কেবল টিমটিমে হারিকেন আর কেরোসিনের কুপি। সেই ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে এখন ঝমঝম করে অবিশ্রান্ত বৃষ্টি ঝরে চলেছে। মাঝে মাঝে দমকা হাওয়া এসে কাঁপিয়ে দিচ্ছে বাঁশবাগান। এরকমই এক দুর্যোগের রাতে শ্মশানের ধারের কামারশালায় এসে জড়ো হয়েছে গ্রামের কয়েকজন চাষি। জীবন মাহাতো এ তল্লাটের নাম করা কামার। তার টালির চাল দেওয়া লম্বাটে দোচালা ঘরের একপাশে গনগনে আগুনের কুণ্ড। হাঁপড়ের হাঁসফাঁস শব্দ আর হাতুড়ি পেটা ঠং ঠং আওয়াজে জায়গাটা সবসময় সরগরম থাকে। আজ অবশ্য কাজের চাপ একটু কম। গ্রামের চাষি নিতাই, হারান আর গদাই এসেছিল তাদের কাস্তে বঁটি আর দা ধার দিতে, কেউ বা নতুন বানানোর বরাত নিয়ে। কিন্তু আচমকা এই ঝড় বৃষ্টির দাপটে তারা সবাই আটকা পড়েছে এই কামারশালায়। আগুনে তাতানো লোহা, কয়লার পোড়া ধোঁয়া আর বাইরের ভিজে মাটির সোঁদা গন্ধ মিলেমিশে কামারশালার ভেতরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। বাইরে তখনও একটানা বৃষ্টির শব্দ। হারান একটা বিড়ি ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে আক্ষেপের সুরে বলল, যা শুরু হয়েছে এবার, আমগুলো আর একটাও গাছে টিকবে না রে নিতাই। নিতাই মাথা নেড়ে সাই দিয়ে বলল, ঠিকই বলেছিস। এবার গাছে মুকুল যা এসেছিল না, মনে হচ্ছিল ডাল ভেঙে পড়বে, কিন্তু এই অকালের শিলাবৃষ্টি আর ঝড়ে সব ঝরে ঝরে যাচ্ছে। যা দু চারটে টিকে আছে সেগুলো পচে নষ্ট হচ্ছে। চাষা ভুষার কপালই এমন রে, প্রকৃতি যখন বিরূপ হয় তখন আর করার কিছুটি থাকে না। বলল নিতাই। ঘরের এক কোণে একটা পুরনো জলচৌকির ওপর চুপচাপ বসে হুঁকো টানছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ নবীন খুড়ো। পাকা চুল, বয়সের ভারে মুখময় বলি রেখা। ওই স্যাঁতস্যাঁতে ঠান্ডা আর একটানা বৃষ্টির শব্দে গদাই হঠাৎ নবীন খুড়োর দিকে ফিরে বলল, আরে ও নবীন খুড়ো, এমন বাদলের রাতে বসে বসে তো আর সময় কাটে না গো। তার চেয়ে বরং একটা ভূতের গপ্প শোনাও না দেখি। তোমার ঝোলায় তো আর গপ্পের কোনো অভাব নেই গো। হারান আর নিতাই উৎসাহের সঙ্গে বলে উঠল, খুড়ো, আজ কিন্তু তোমার একটা শোনাইতেই হইবে। আজকে রাতটা একদম গপ্প জমানোর মতোই একেবারে বলা যায়। নবীন খুড়ো হাতের হুঁকোটা নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে রইলেন। ঘরের ভেতরে জ্বলতে থাকা হারিকেনের হলদেটে আলো আর উনুনের লালচে আঁচে খুড়োর বলি রেখা পড়া মুখটা বড়ই রহস্যময় দেখাচ্ছিল। তিনি ধীর গম্ভীর গলায় বললেন, গল্প না রে গদাই, ভূতের গল্প তো আমি বানিয়ে বলতে পারি না, তবে একটা ঘটনা বলতে পারি। অনেক বছর আগের কথা, আমার নিজের চোখের দেখা ঘটনা। তবে তোরা যদি ভয় না পাস তবে বলতে পারি। ঠিক সেই মুহূর্তে বাইরে কান ফাটানো কর কর শব্দে বাজ পড়ল। বিদ্যুতের তীব্র নীলচে ঝলকানিতে কামারশালার খোলা দরজা দিয়ে বাইরের বাঁশবাগান আর বৃষ্টি ভেজা উঠোন এক মুহূর্তের জন্য দিনের মতো ফকফকা সাদা হয়ে আবার গাঢ় অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির দাপট যেন আরো বেড়ে গেল। চালে বৃষ্টির শব্দটা এখন মনে হচ্ছে যেন কেউ মুঠো মুঠো পাথর ছুঁড়ছে। বুকটা একটু কেঁপে উঠলেও গদাই, নিতাই সবাই সমস্বরে বলে উঠল, আর বলো না খুড়ো, তুমি বলো। আমরা এতগুলো জোয়ান মদ্য একসঙ্গে আছি, ভয় পাবো কেন? আজ ওই শোনা যাক। জীবন মাহাতো এতক্ষণ উনুনের পাশে বসে এক মনে একটা দায়ে শান দিচ্ছিল। হাতের কাজ থামিয়ে সে বলে উঠল, আরে দাঁড়াও দাঁড়াও, এমন জম্পেশ একটা ভয়ের কথা, তার ওপরে ঘুটঘুটে কাল বৈশাখী রাত, শুধু মুখে কি আর জমে গো?
গরম গরম তেলে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি আর কড়া করে চা না হলে ঠিক জমবে না। ওরে বেনি, বেনি রে, আরে বাপ এইদিকে আয় রে। বেনি জীবন মাহাতোর সাগরের বছর 15 ছোকরা এতক্ষণ উনুনের পেছনে বসে ওমে ঝিমোচ্ছিল। ধর্মর করে উঠে চোখ মুছতে মুছতে বলল, কি বলছো ওস্তাদ? আরে যা দেখি বাপ, দৌড়ে যা, মাথায় একটা কচু পাতা বা চট চাপিয়ে নে। মোড়ের মাথায় ভজহরির দোকান থেকে সেরখানেক মুড়ি, পেঁয়াজি, বেগুনি আর চানাচুর নিয়ে আয় তো দেখে। আর বলবি আমাদের সবার জন্য কড়া করে যেন চা পাঠিয়ে দেয় তাড়াতাড়ি। বেনু আর দ্বিরুক্তি না করে মাথায় একটা পুরনো চটের বস্তা চাপিয়ে অন্ধকার আর বৃষ্টির মধ্যেই দৌড় লাগালো। বেনি বেরিয়ে যেতেই কামারশালায় একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু বাইরে প্রকৃতির গর্জনের শব্দ। জীবন মাহাতোর এই দোকানটায় দিনে দুপুরে যতই ব্যস্ততা থাকুক না কেন, রাতের বেলা এই আবছা আলো আঁধারিতে চারপাশে ছড়ানো ছিটানো হাতুড়ি, হাঁপড় আর লোহার ছেনিগুলোকে কেমন যেন অদ্ভুত আকারের ছায়ার মতো দেখাচ্ছে। সবাই নবীন খুড়োকে ঘিরে একটু গোল হয়ে বসল। নবীন খুড়ো গলাটা একবার খাঁকারি দিয়ে পরিষ্কার করে নিলেন। তারপর শূন্য দৃষ্টিতে কামারশালার খোলা দরজা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ধীর গলায় শুরু করলেন তার সেই বহু পুরনো হাড় হিম করা স্মৃতির কথা। আজ থেকে ঠিক 20 বছর আগের কথা। সেবারও বৈশাখ মাসে ঠিক আজকের মতোই এক সর্বনাশা প্রলয় নেমেছিল। আমি তখন ঘোষাল বাড়ির সামান্য এক কর্মচারী। তোরা তো জানিস, এ তল্লাটে একসময় দাপুটে জমিদার ছিলেন বংশীধর ঘোষাল। যেমন তাঁর বৃত্ত তেমনই তাঁর দম্ভ। অহংকারে মাটিতে পা পড়ত না। কিন্তু তাঁর একমাত্র মেয়ে মালতী ছিল একেবারে উল্টো। যেমন রূপ তেমনই মায়া ভরা মন। আর সেই মেয়ে কিনা মন দিয়ে বসলো গ্রামের এক নিচু জাতের ছেলে মাধবকে। সে রাতের কথা ভাবতে গেলে আজও আমার গায়ে রক্ত হিম হয়ে যায়। চোখের সামনে যেন জল জ্যান্ত ভাসছে দৃশ্যটা। ঘন কালো আকাশ চিড়ে সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে বিদ্যুৎ। আর সেই নীলচে আলোয় ক্ষণিকের জন্য উদ্ভাসিত হয়ে উঠছে কালো দিঘির উত্তাল কালো জল। চারপাশের গাছপালাগুলো ঝড়ের দাপটে পাগলের মতো মাথা ঘুরছে। দিঘির মাঝ বরাবর একটা ছোট ডিঙি নৌকো প্রবল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করছে। নৌকার এক প্রান্তে জড়ো জড়ো হয়ে বসে আছে মালতী। বৃষ্টির জলে ভিজে জবজবে তার শরীর। খোলা চুল ঝাপটে পড়ছে চোখে মুখে। চোখে জল আর বৃষ্টির ধারা মিলেমিশে একাকার। অন্য প্রান্তে প্রাণপণ শক্তিতে দাঁত টানছে মাধব। এটি বহুল হাত দুটো শিরা উপশিরা সমেত ফুলে উঠেছে। কিন্তু প্রকৃতির এই রুদ্র রোষের কাছে তার গায়ের জোর যেন কিছুই নয়। খুব ভয় করছে মাধব, নৌকায় যে জল উঠছে, খুব ভয় করছে আমার। মালতীর গলাটা বাতাসের গর্জনে প্রায় হারিয়ে গেল। মাধব দাঁতে দাঁত চেপে লগি ঠেলতে ঠেলতে চিৎকার করে বলল, ভয় পেও না মালতী, আর একটুখানি। এই কালো দিঘিটা পেরোতে পারলেই আমরা নিরাপদ। বাবুদের হাত অত দূর আর পৌঁছবে না। মালতী টুকরে কেঁদে উঠল। বাবা যদি জানতে পারে তোমায় জ্যান্ত পুঁতে ফেলবে গো। আমার বড্ড ভয় করছে। আমরা ওপারে যেতে পারবো তো? মাধব এক মুহূর্তের জন্য দাঁড় টানা থামিয়ে মালতীর দিকে তাকালো। বিদ্যুতের ঝলকানিতে তার চোখে মুখে এক অদ্ভুত জেদ আর ভালোবাসার ছায়া। মরণ হলেও একসঙ্গে মরবো মালতী। কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি শুধু শক্ত করে পাটাতনটা ধরে বসে থাকো। কিন্তু প্রকৃতির সে রাতে অন্য হিসাব ছিল। মাধবের কথা শেষ হতে না হতে দিঘির একদিক থেকে ধেয়ে এলো এক রাক্ষসে ঢেউ। দমকা হাওয়ায় এক প্রবল ঝাপটায় ছোট ডিঙিটা খেলনার মতো শূন্যে উঠে ধীরে ধীরে ডুবে যেতে লাগলো।
আগে থেকেই নৌকোর ভেতরে জল জমেছিল, এখন এখন সেটা ক্রমশ বাড়তে বাড়তে ডুবতে লাগলো। অন্ধকারে শুধু একটা বুক ফাটা আর্তনাদ। তারপর সব চুপ, কেবল কাল বৈশাখের পৈশাচিক গর্জন আর উত্তাল ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। তখন ঘোষাল বাড়ির চণ্ডী মণ্ডপের সামনের দৃশ্যটা বলি। বাইরে তখন প্রলয় চলছে। জমিদার বংশীধর ঘোষাল তখন নিজের খাস কামরায় আরামকে দাঁড়ায় হেলান দিয়ে বসে আছে। পরনে গরদের ধুতি আর গায়ে শাল, ঘরময় দামি আতর আর উপর ফর্সিতে টানা অম্বুরি তামাকের কড়া গন্ধ। সাবেকি ঝাল লণ্ঠনের আলোয় তাঁর চওড়া ভারিক্কি মুখটা পাথরে খোদাই করা মূর্তির মতো কঠিন আর নিষ্প্রিয়। হঠাৎ দরজায় প্রবল কড়াঘাত। কর্তামশাই, ও কর্তামশাই! বংশীধর ভুরু কুঁচকে তাকালেন। দরজা ঠেলে হুড়মুড় করে ভেতরে ঢুকলো বাড়ির পুরনো নায়েব হরিহর। সর্বাঙ্গ জলে ভেজা, ঠকঠক করে কাঁপছে আর হাঁপাচ্ছে। কি হয়েছে হরিহর? এমন অসময় পাগলের মতো ছুটে এসেছিস কেন? বংশীধরের গলায় বরফের মতো ঠান্ডা স্বর। হরিহর প্রায় মেঝের ওপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে কর্তামশাই। দিদিমণি, আমাদের দিদিমণিরে নিয়ে ওই ছোট লোকের ছেলেটা কালো দিকে বেরোচ্ছিল নৌকায় করে। মাছ দরিয়ায় কাল বৈশাখীর ঝড়ে নৌকা উল্টে। বংশীধর ঘোষালের হাতের নলটা একটুও কাঁপল না। তিনি ধীরে ধীরে আরামকেদারা থেকে উঠে দাঁড়ালেন। ঘরের ভেতরের নিস্তব্ধতাটা যেন বাইরের ঝড়ের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। দুজনের কেউই বাঁচেনি কর্তামশাই, দিদিমণি আর নেই। হরিহর ফুঁপিয়ে উঠল। বংশীধর ঘোষাল ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। মুখে শোকের কোনো চিহ্ন নেই, চোখে এক ফোঁটা জল নেই, বরং তার কঠিন চোয়াল আরো শক্ত হলো। তিনি ঘাড় ঘুরিয়ে হরিহরের দিকে তাকালেন। তার চোখ দুটো সাপের মতো জলজল করছে। অত্যন্ত শান্ত অথচ বাজখাই গলায় তিনি বললেন, থাম হরিহর, আক্ষেপ করার মতো কিছুই হয়নি এখানে। আমার মেয়ে হয়ে ওই ছোট জাতের ছেলের হাত ধরে পালিয়ে এসে ঘোষাল বংশের মুখে যে চুনকালি মাখতে যাচ্ছিল, কাল দিঘির কালো জল আজ তা ধুয়ে পবিত্র করে দিয়েছে। ও বেঁচে থাকলে কাল সকালে সমাজের কাছে আমার মাথা হেঁট হতো, বংশের নামে কলঙ্ক রটতো। বংশীধর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার হুঁকোর নলটা হাতে তুলে নিলেন। ধোঁয়ার রিং ছেড়ে নির্বিকার গলায় বললেন, যা হয়েছে বেশ হয়েছে। অপায়া মেয়েটা মরেছে, আমার বংশের সম্মান তো বাঁচল। নবীন খুঁড়ো থামলেন। কামারশালার ভেতরে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে। গদাই, নিতাই, হারান সবার চোখে মুখে এক অসীম আতঙ্ক আর স্তব্ধতা। উনুনের গনগনে আগুনটাও যেন এই নির্মমতার কাহিনী শুনে কিছুটা নিষ্প্রভ হয়ে এসেছে। বাইরে বৃষ্টির একটানা শব্দটা এখন যেন কালদিঘির বুক থেকে ভেসে আসা কোনো দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছে। বাইরে একটানা বৃষ্টির শব্দের মাঝেই ঝুপঝাপ পা ফেলে মাথায় চটের বস্তা চাপিয়ে বেরিয়ে এসে ঢুকলো কামারশালায়। তার এক হাতে শালপাতায় মোড়া গরম পেঁয়াজি আর বেগুনি, অন্য হাতে একটা বড় ঠোঙায় মুড়ি চানাচুর, আর কাঁধের গামছায় ঝোলানো একটা কেটলি, আর বেশ কয়েকটা মাটির ভাঁড়। হাঁপাতে হাঁপাতে বেনি বলল,
ওস্তাদ, ভজহরি কাকা চা বানিয়েই রেখেছিল গো। আমি যেতেই শুধু কেটলিতে একটু গরম করে সেঁকে দিল। এই নাও। দোকানের এক কোণে বসে থাকা জীবন এতক্ষণ চুপচাপ গল্প শুনছিল। বেনির হাত থেকে শালপাতার ঠোঙাটা নিতে নিতে সে একগাল হেসে উঠে বলল, এই না হলে জমে রে। এমন দুর্যোগের রাতে জল খাবারের এই খরচটা আজ না হয় আমার তরফ থেকেই হয়ে যাক। কামারশালার আবহাওয়াটা নিমেষেই যেন একটু হালকা হয়ে গেল। গনগনে উনুনের আঁচে বসে সবাই মিলে শালপাতা ছিঁড়ে মুড়ি, চানাচুর আর গরম তেলে ভাজা ভাগ করে খেতে শুরু করল। সঙ্গে মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা করা চা। চায়ের প্রথম চুমুকটা দিয়েই হারান আর থাকতে পারল না। উৎসুক গলায় জিজ্ঞাসা করল, তারপর তারপর কি হলো খুড়া? তার মানে ওই হতভাগী মালতী খোদ জমিদার বংশীধর ঘোষালের নিজের মেয়ে ছিল, আর ওই জমিদার মশাই এমন করতে পারলেন? চায়ে ছোট একটা চুমুক দিয়ে নবীন খুড়ো মাথা নাড়লেন। আরে ঠিকই তাই। নিজের রক্ত, নিজের সন্তান একটা নিচু জাতের ছেলের হাত ধরে পালাচ্ছিল বলে কাল দিঘিতে ডুবে মরার খবর শুনেও সে উল্লাসে মেতেছিল। মেয়ের প্রাণের চেয়ে তার কাছে বংশের অহংকার আর ওই মিথ্যে আত্মসম্মানটাই বেশি বড় ছিল। বাপরে বাপ, এ তো ভারী নিষ্ঠুরতার পরিচয় গো। এমন পাষাণ বাপও হয় নাকি দুনিয়ায়? প্রকৃতি কাউকে ছাড়ে না রে গদায়। সেই চরম নিষ্ঠুরতার জন্য বংশীধরকে যে কি ভয়ঙ্কর মাসুল চোকাতে হয়েছিল, এবার সেই কাহিনীটাই বলি, তোরা শোন। কামারশালার ভেতরে আবার সেই পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। কেবল বাইরের ঝড়ের দাপট আর নবীন খুড়োর ভারী গলা। সেও ছিল এমনই এক ভয়ঙ্কর কালবৈশাখীর রাত। আকাশে তখন ঘন ঘন বিদ্যুতের চাবুক আছড়ে পড়ছে, আর বাঁশবাগান থেকে হা হা করে কান্ডার মতো একটানা আওয়াজ ভেসে আসছে। ঘোষাল বাড়ির বিরাট অট্টালিকায় সেদিন কেউ ছিল না, কেবল বংশীধর একা। বয়স হয়েছে, শরীর আর আগের মতো শক্তপোক্ত নেই। সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকার। নিজের খাস কামরায় একটা টিমটিমে হারিকেন জেলে ইজি চেয়ারে শুয়ে চোখের পাতা সবে এক করেছেন বংশীধর, এমন সময় হঠাৎ সদর দরজায় 3 বার ভারী টোকা পড়ল। বংশীধর চোখ মেলে তাকালেন। এই ঝড়ের রাতে কে এলো? কান পাততেই বাইরের বাতাসের গর্জনের বুক চিড়ে একটা করুণ ভেজা নারী কণ্ঠস্বর ভেসে এলো। দাদু, ও দাদু, দাদু, ও দাদু, দরজাটা খোলো না, আমার বড্ড শীত করছে যে। বংশীধরের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দাদু, তাকে দাদু বলে ডাকবে এমন তো কেউ বেঁচে নেই এই পৃথিবীতে। তার একমাত্র মেয়ে তো 20 বছর আগেই। তবে কি গ্রামের কোনো বখাটে ছোঁড়া বা কেউ এই দুর্যোগের রাতে আর কি করতে এসেছে? বড় কুচকে হাতে লাঠিটা আর হারিকেনটা তুলে নিয়ে ধীরে ধীরে ভারী কাঠের দরজার কাছে এসে দাঁড়ালেন বংশীধর। কড়া গলায় হাঁক দিলেন, আই কেড়ে ওখানে। ওপার থেকে আবার সেই কাতর স্বর, আমি গো, বড্ড ঠান্ডায় জমে যাচ্ছি, দরজাটা একটু খোলো। বংশীধর আর থাকতে পারলেন না। বুকের ভেতর কেমন একটা যেন অস্বস্তি আর অস্পষ্ট ভয় দানা বাঁধছে। সাবধানে দরজার খিলটা নামিয়ে দিয়ে পাল্লা দুটো সামান্য একটু ফাঁক করলেন তিনি। আর হারিকেনের আলোটা বাইরে পড়তেই তিনি থমকে গেলেন। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে বছর 18-19-এর এক তরুণী। পরনে একটা সাধারণ সুতির শাড়ি, যা বৃষ্টির জলে ভিজে গায়ের সাথে একেবারে লেপ্টে গেছে। এক মাথা খোলা চুল থেকে টপ টপ করে জল ঝরছে মেঝেতে। মেয়েটা শীতে থর থর করে কাঁপছে, আর তার ফ্যাকাশে মুখটার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ভোরু কুচকে বংশীধর
একটু রুক্ষ গলাতে জিজ্ঞেস করলেন, কে তুই? এত রাতে এই প্রলয়ের মধ্যে কোত্থেকে আসছিস? মেয়েটা কাঁপতে কাঁপতে নিজের দু হাত দিয়ে বুকটা জড়িয়ে ধরে বলল, আমি আমি পাশের গ্রাম থেকে আসছিলাম দাদু। বড্ড ঝড় জল শুরু হয়ে গেল। অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি গো। ঠান্ডায় আমি যে মরে যাচ্ছি। আমাকে আজকের রাতটুকু একটু আশ্রয় দেবে? বংশীধর ঘোষাল আজীবন দাপট আর নিষ্ঠুরতার প্রতীক হয়েই বেঁচেছে, কিন্তু ওই হাড় কাঁপানো শীতে মেয়েটার করুণ চোখের দিকে তাকিয়ে তার পাষাণ হৃদয়েও মুহূর্তের জন্যে মানবিকতার একটা ক্ষীণ স্রোত বয়ে গেল। তাছাড়া মেয়েটার মুখাবয়বে কেমন যেন একটা চেনা চেনা আদল আছে, যা তাকে অদ্ভুতভাবে বিচলিত করে তুলল। তিনি দরজাটা আরেকটু চওড়া করে খুলে সরে দাঁড়ালেন। গলার স্বরটা কিছুটা নরম করে বললেন, আচ্ছা আয়, ভেতরে আয়, যা জলজান্ত দুর্যোগ চলছে বাইরে। মেয়েটা নিঃশব্দে ভেজা পায়ে ঘোষাল বাড়ির অন্ধকার দালানে এসে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তে বাইরে কান ফাটানো শব্দে একটা বাজ পড়ল, আর বংশীধরের হাতের হারিকেনের আলোটা দপ করে একবার কেঁপে উঠল। মেয়েটার ছায়াটা দালানের দেওয়ালে পড়ে মুহূর্তের জন্য যেন অস্বাভাবিক দীর্ঘ আর বিকৃত দেখালো। নবীন খুড়ো একটু থামলেন। কামারশালার নিস্তব্ধতায় শুধু উনুনের কাঠ ফাটার মর্মর শব্দ আর বাইরের একটানা বৃষ্টির গর্জন। খুড়ো আবার বলতে শুরু করলেন। তার গলাটা এবার খাদের দিকে নেমে গেছে। বংশীধর ঘোষাল দালানের এক কোণে একটা পিঁড়ি পেতে দিলেন মেয়েটাকে বসার জন্য। ভেতর থেকে একটা শুকনো গামছা এনে ছুঁড়ে দিলেন তার দিকে। মেয়েটা গামছা দিয়ে মাথা মুছতে লাগলো, কিন্তু হারিকেনের আলোটা একটু উস্কে দিতে বংশীধরের নাকে একটা অদ্ভুত গন্ধ এসে ধাক্কা মারল। বৃষ্টির জলের একটা নিজস্ব মিষ্টি সোঁদা গন্ধ থাকে, কিন্তু এ মেয়ের গা থেকে তো বৃষ্টির গন্ধ আসছে না, আসছে এক উৎকট পচা দুর্গন্ধ। ঠিক যেন কালদিঘির তলার অনেক পুরনো পচা শ্যাওলা, পাঁক, আর তার সঙ্গে মরা মাছের আষ্টে গন্ধ। বংশীধরের চোখ গেল মেঝের দিকে। মেয়েটা দরজা থেকে যেখান দিয়ে হেঁটে এসে বসেছে সেখানে ভিজে পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে তার শির দাঁড়াবে এক পলকে বরফ শীতল স্রোত নেমে গেল। সেগুলো শুধু জলের ছাপ নয়, কালচে পাঁক কাদায় মাখামাখি। বাইরে তখন ঝড়ের দাপট চরমে উঠেছে। মুহুর্মুহ বাজ পড়ার কান ফাটানোর শব্দে ঘোষাল বাড়ির মজবুত দেওয়ালগুলো যেন কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ মুখ থেকে গামছা নামিয়ে মেয়েটা স্থির দৃষ্টিতে তাকালো বংশীধরের দিকে। তার চোখের চাহনি এখন আর সেই অসহায় শীতে কাঁপা পথিকের মতো নেই। সেখানে জ্বলছে এক অদ্ভুত শীতল আগুন। মেয়েটা শান্ত অথচ এক অদ্ভুত তীক্ষ্ণ গলায় বলে উঠল, দাদু, মালতী তো সেদিন ওই কালো দিঘির নৌকাডুবিতে মরেনি। তুমি তো সেটাই চেয়েছিলে, তাই না? মাধবকে টাকা দিয়ে কিনতে পারোনি বলে রাতের অন্ধকারে লোক লাগিয়ে ওই ছোট নৌকার তলায় ফুটো করে দিয়েছিলে, যাতে মাছ দিঘিতে গিয়ে জল ঢোকে আর এমনিতেই তলিয়ে যায় ওরা। কথাগুলো শুনেই বংশীধর ঘোষালের মনে হলো কেউ যেন তার পায়ের তলা থেকে মাটিটা এক ঝটকায় সরিয়ে নিয়েছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধরপড় করতে লাগলো, যেন 20 বছর ধরে সন্তর্পণে লুকিয়ে রাখা তার সবচেয়ে ভয়ঙ্কর পাপের কথা
এই রাতের অন্ধকারে এক অচেনা মেয়ে এসে বলে যাচ্ছে। এটা জানলো কি করে? বংশীধর নিজেকে সামলে নিয়ে লাঠিটা মেঝেতে ঠুকে গর্জে উঠলেন। মিথ্যে, এসব মিথ্যে কথা। কে তুই? কোত্থেকে এইসব আজে বাজে কথা শিখে এসেছিস আমাকে ভয় দেখাতে? হ্যাঁ বল। মেয়েটা এবার খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন কোনো প্রাণ নেই, আছে শুধু এক পৈশাচিক ব্যঙ্গ। হাসতে হাসতে সে বলল, ভয় পাচ্ছ দাদু? ভাবছো কাল দিঘির তল থেকে কোনো অশরীরী উঠে এসেছে তোমার পাপের হিসেব নিতে? না গো জমিদার মশাই, না 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 না, আমি কোনো ভূত প্রেত নই। আমার গায়ে রক্ত মাংস আছে। আমি হলাম তোমার সেই অপয়া মেয়ে মালতীর গর্ভের সন্তান। বংশীধরের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। কি বলছিস তুই? হ্যাঁ কি বলছিস এসব? মেয়েটার হাসি নিমেষে মিলিয়ে গেল। মুখটা পাথরের মতো শক্ত করে সে হিস করে বলে উঠল, হ্যাঁ, আমার বাবা মাধব সেদিন বুঝতে পেরেছিল নৌকায় জল ঢুকছে। ঝড় আর ঢেউয়ের সঙ্গে লড়াই করে সে যখন বুঝল নৌকা আর টিকবে না, তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে আমার মাকে ভাসমান একটা বড় কাঠের গুঁড়ির ওপর তুলে দিয়েছিল। বাবা তলিয়ে যায় তোমারই পাতা ফাঁদে, কিন্তু মা সেই কাঠ আঁকড়ে কালো দিঘির পচা পাক আর জল কষ্ট সহ্য করে পাড়ে এসে উঠেছিল। বংশীধর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। মেয়েটা বলে চলল, মা ভেবেছিল নিজের ভুল বুঝতে পেরে তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে, কিন্তু সে যখন পরে জানতে পারল তার মৃত্যুর খবর পেয়ে তুমি উল্লাস করছো, বংশের সম্মান বাঁচার আনন্দে আত্মহারা হয়ে আছো, মায়ের ভেতরটা সেই দিনই মরে গিয়েছিল। ওই পাষাণ পুরীতে আর পা রাখেনি মা। সেই রাতেই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যায়। বুকের ভেতর প্রতিশোধের আগুন, আর আমাকে নিয়ে শুরু হয় তার একার লড়াই। নিজে আধ পেটা খেয়ে হাড় ভাঙা খাটুনি খেটে আমাকে বড় করেছে, কিন্তু ওই দিনের সেই ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আর দিঘির জল শরীরে যে রোগ ঢুকিয়েছিল তা আর সারেনি। শারীরিক কষ্টের সাথে মানসিক যন্ত্রণা শুয়েছে মা। গত হপ্তায় বিনা চিকিৎসায় এক বুক অভিমান নিয়ে মা মারা গেছে। বংশীধর ঘোষালের হাতের লাঠিটা ছিটকে পড়ে গেল মেঝেতে। তিনি কয়েক পা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করলেন, তুই তুই তাহলে এখানে কি চাস? তুই? মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এখন স্পষ্ট খুনের নেশা। মা তোমায় ক্ষমা করে দিয়েছিল দাদু, কিন্তু আমি করিনি। আমার মায়ের মৃত্যুর, আমার বাবার হত্যার প্রতিটা কান্নার হিসাব নিতে আজ এই কাল বৈশাখীর রাতে তোমার নাতনি ফিরে এসেছে। বলতে বলতে মেয়েটা হঠাৎ করে খোলা দরজা দিয়ে দালান থেকে বাইরের অন্ধকারে উঠোন পেরিয়ে গেল। বংশীধর কিছুই বুঝতে পারলেন না, শুধু কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। আর পর মুহূর্তেই মেয়েটা আবার ফিরে এলো, কিন্তু এবার তার হাতে একটা ঝকঝকে ধারালো ভারী বঁটি। বোধহয় উঠোনের একপাশে রান্নার চালার জন্য বাইরে রাখা ছিল। বাজ পড়া নীলচে আলোয় বঁটির ধারালো ফলাটা একবার ঝিলিক দিয়ে উঠল। বংশীধর ঘোষাল, যিনি সারাটা জীবন দাপট আর অহংকারে মাটিতে পা ফেলেননি, আজ সেই অহংকারী তার মৃত্যুকে তার
ঘরের দোরগোড়ায় ডেকে এনেছে। তিনি বুঝতে পারলেন ভূত বা প্রেত নয়, মানুষের নিজের করা পাপ আর নিষ্ঠুরতাই হলো আসল দৈত্য। মেয়েটা হাতের মুঠিটা শক্ত করে ধরে ধীর পায়ে বংশীধরের দিকে এগিয়ে আসতে লাগলো। বাইরে তখন প্রকৃতির প্রলয় নাচন চলছে, আর ভেতরে এক চরম প্রতিশোধের অপেক্ষায় প্রহর গুনছে কাল বৈশাখের রাত। নবীন খুড়োর গলাটা এবার আরো চাপা আর খসখসে হয়ে এলো। কামারশালার নিস্তব্ধতা তখন এমন যে দম নেওয়ার শব্দটাও কানে বাজছে। বাইরে বৃষ্টি আর ঝড়ের মাতামাতি তখনও কিন্তু কমেনি। বংশীধর ঘোষাল, সেই দৌর্দণ্ড প্রতাপ জমিদার, আজ নিজেরই দালানে একটা অসহায় ইঁদুরের মতো পিছু হটছেন। মেয়েটা হাতের ধারালো বঁটিটা নিয়ে ধীর পায়ে এগোচ্ছে। চোখে তার অদ্ভুত এক স্থির হিমশীতল দৃষ্টি। বংশীধর পেছাতে পেছাতে একেবারে দালানের শেষ প্রান্তের মজবুত ইটের দেওয়ালে গিয়ে পিঠ ঠেকালেন। আর পালানোর কোনো পথ নেই। আর ঠিক সেই মুহূর্তে আকাশ ছিঁড়ে এক কান ফাটানোর শব্দে বাজ পড়ল। সেই তীব্র নীলচে আলোয় মুহূর্তের জন্য চারপাশটা দিনের মতো সাদা হয়ে উঠল। আর সেই আলোর ঝলকানিতে বংশীধরের চোখ গেল মেঝের দিকে। মেয়েটার পায়ের ছাপগুলো শুধু কাদার নয়, সেখান থেকে যেন কালচে থকথকে পাঁক চুইয়ে পড়ছে। বংশীধর দেওয়ালের দিকে আরেকটু সেঁটে যেতে চাইলেন, কিন্তু হঠাৎ তার মনে হলো পেছনের দেওয়ালটা যেন আগের মতো শক্ত আর শুকনো নেই। তার পিঠের কাছে দেওয়ালটা কেমন যেন স্যাঁতস্যাঁতে আর জবজবে ভিজে লাগছে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন দেওয়ালের যে অংশে তার পিঠ থেকে আছে সেখান থেকে জল চুইয়ে পড়ছে, অথচ জল চুয়ানোর কথা নয়। শুধু জল নয়, চোখের পলকেও সেখান থেকে গজিয়ে উঠছে কালচে স্যাঁতস্যাঁতে শ্যাওলা। আর ঠিক তখনই একটা ধাতব ঝনঝন শব্দে মেয়েটার হাতের বঁটিটা মেঝের ওপর আছড়ে পড়ল। বংশীধর চমকে সামনে তাকালেন। মেয়েটার সেই স্থির শান্ত ভাবটা আর নেই। সে হঠাৎ এক অদ্ভুত অমানুষিক গলায় খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু কালো দিঘির অতল জলের গভীর শূন্যতা। হারিকেনের কাঁপা আলোয় বংশীধর শিউরে উঠে দেখলে মেয়েটার চোখের মনি দুটো আর স্বাভাবিক মানুষের মতো নেই। কেমন যেন কালো, অন্ধকার, অতল গহ্বর মনে হচ্ছে। মেয়েটা এবার ফিসফিস করে বলে উঠল, কিন্তু গলাটা যেন তার একার নয়। মনে হলো হাজারটা ডুব মারা মানুষের গলা একসাথে প্রতিধ্বনিত হচ্ছে। আমি তোর নাতনি ঠিকই বংশীধর, কিন্তু আমি আজ একা আসিনি, মাও এসেছে। তুই কি ভেবেছিলি দিঘির তলায় ফুটো নৌকায় আটকা পড়ে গর্ভবতী মেয়েটা একা মরবে আর কালো দিঘি তার ঋণ শোধ নেবে না? বংশীধরের গলার কাছে একটা আর্তনাদ দলা পাখি এলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার মনে পড়ে গেল মেয়েটার আগের কথাগুলো। মালতী সাঁতরে পাড়ে উঠেছিল। তবে কি সবটাই মিথ্যে? মালতীকে সেদিন সত্যি কালদিঘির বুকেই প্রাণ হারিয়েছিল তার অনাগত সন্তানকে নিয়ে। আর এই মেয়েটা যে নিজেকে মালতীর মেয়ে বলে দাবি করছে, সে তবে কে? হঠাৎ দালানের দরজায় আবার 3 বার প্রচন্ড জোরে টোকা পড়ল। কিন্তু এবার টোকাটা বাইরে থেকে নয়, আসছে ঠিক তাদের মাথার ওপরের ছাদ থেকে। মনে হলো যেন কোনো বিশাল আকৃতির ভারী
আর থলথলে ভেজা শরীর ছাদের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আর তার বড় মুহূর্তেই দমকা হাওয়ায় এক প্রবল ঝাপটায় টিমটিমে হারিকেনটা ধপ করে নিভে গেল। জমাট নিশ্চিদ্র অন্ধকারে ডুবে গেল গোটা দালান। বংশীধর ঘোষাল এবার প্রাণপণে চিৎকার করতে চাইলেন, কিন্তু পারলেন না। অন্ধকারের মধ্যেই তিনি অনুভব করলেন পেছনের দেওয়াল বেয়ে যেন একটা ঠান্ডা সাথে কিছু নেমে আসছে। সেটা কোনো মানুষের হাত নয়, একটা কালচে শ্যাওলা মাখা সাপের মতো ঠান্ডা আর বিচল সত্তা। ক্রমশ তার ঘাড়ের কাছে নেমে আসছে। একটা পচা আষ্টে গন্ধে তার দম আটকে এলো। তিনি অনুভব করলেন এক জোড়া বরফের মতো ঠান্ডা শ্যাওলা মাখা হাত তার গলাটা সাঁড়াশি দিয়ে চেপে ধরছে। সেই হাতের স্পর্শে কোনো উত্তাপ নেই, আছে শুধু কালদিঘির অতল জলের জমে থাকা আক্রোশ। বংশীধর ছটফট করতে লাগলেন, খাবি খেতে লাগলেন, কিন্তু সেই অমানসিক শক্তির কাছে তার দাপট, তার অহংকার সব যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। কালদিঘি আজ তার পাওনা কড়ায় গন্ডায় বুঝে নিচ্ছে। মানুষের পাপ, মানুষের নির্মমতা যে প্রকৃতির কোনো এক অজানা অমোঘ নিয়মে একদিন ঠিক ফিরে আসে, সেই চরম সত্যটা বংশীধর বুঝলেন, কিন্তু বড্ড দেরিতে। নবীন খুড়ো থামলেন। কামারশালার উনুনের আগুনটাও যেন এখন টিমটিম করছে। পরের দিন সকালে কি হলো জানিস? কাল বৈশাখীর তাণ্ডব তখন থেমে গেছে, রোদ উঠেছে। ঘোষাল বাড়ির কাজের লোক এসে দেখে খাস কামরা তো দূর, বাইরের দালানের বড় কাঠের দরজাটাও ভেতর থেকে মজবুত খিল তোলা। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাবু, বড় কর্তা, আমরা এসেছি। দরজা তো বন্ধ ভেতর থেকে। ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে শেষে গায়ের লোক ডেকে এনে যখন কুড়ুল দিয়ে দরজাটা ভাঙা হলো, তখন যে দৃশ্য দেখা গেল তা আমি জন্মেও বলতে পারবো না। গদাই আর নিতাই প্রায় খুড়োর গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। কি দেখলে খুড়ো? দেখলাম মেঝের ঠিক মাঝখানে চিত হয়ে পড়ে আছে দোর্দণ্ড প্রতাপ জমিদার বংশীধর ঘোষাল। মরে কাঠ হয়ে গেছে, দু চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মুখে এমন এক তীব্র আতঙ্কের ছাপ যেন মৃত্যুর আগে জ্যান্ত নরক দেখেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা কি জানিস? সারা ঘরে কোথাও অন্য কোনো মানুষের পায়ের ছাপ বা চিহ্ন ছিল না। দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে মারল কে? নবীন খুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই তো রহস্য রে। হ্যাঁ, তবে বংশীধরের মুখটা হাঁ করা ছিল, আর সেই মুখের ভেতরটা এমনকি নাক আর গলা পর্যন্ত পুরোপুরি কালদিঘির পচা কালো পাঁক আর শ্যাওলায় ঠাসা ছিল, যেন কেউ জোর করে গামলা গামলা পাঁক গিলিয়ে দিয়েছে তাকে। কথাটা শুনে কামারশালার সবার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বাইরের বৃষ্টিটা এখন একটু ধরেছে, কিন্তু বাঁশবাগানের হাওয়াটা যেন এখনো সেই কালদিঘির দীর্ঘশ্বাস বয়ে আনছে। জীবন একটা ঢোক গিলে কাঁপা গলায় জিজ্ঞেস করল, ওই মেয়েটার কি হইল তারপর? সে কি তবে সত্যি সত্যি ভূত দেখছিল নাকি নাকি মালতীরই মাইয়া ছিল? নবীন খুড়ো ধীর গলায় উত্তর দিলেন, কে জানে রে জীবন। কেউ বলে মালতীর অতৃপ্ত আত্মাই নাতনি রূপ ধরে এসে প্রতিশোধ নিয়েছিল, আবার কেউ বলে
মালতী সত্যি বেঁচে ছিল, আর তার মেয়ে এসে নিজের হাতে বাপ ঠাকুরদার পাপের শাস্তি দিয়ে গেছে। ওই পাঁক মুখে গুঁজে দিয়ে পালিয়েছে। তবে সত্যিটা যাই হোক, একটা কথা কিন্তু আমি বিলক্ষণ বুঝেছি, মানুষের অহংকার আর নিষ্ঠুরতা হলো সবচেয়ে বড় ভূত। আর পাপ কোনোদিনও চাপা থাকে না, তা একদিন ঘুরে এসে ছোবল মারে। গদাই এতক্ষণ চুপ ছিল। এবার সে বলল, ঠিক বলেছ খুড়ো, অহংকারের পতন একদিন না একদিন হইবই, আর প্রকৃতির বিচার বড্ড কঠিন। কামারশালায় নিস্তব্ধতা আবার ফিরে এলো। শুধু বাইরে হালকা বৃষ্টির রিমঝিম শব্দ আর উনুনের লাল আভা, যার ভেতরে হয়তো এখনো লুকিয়ে আছে 20 বছর আগের সেই কালবৈশাখীর রাতের কোনো এক অজানা হিম শীতল রহস্য। শুনলেন শ্মশান পাড়ের কামারশালায় এক রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে হাইপ করুন। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার রসদ। আর বরাবরের মতো আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য রইল একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে মালতীর নাতনি বলে দাবি করা মেয়েটির বয়স কত উল্লেখ করা রয়েছে? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম আগামী গল্পে ঘোষণা করা হবে। তাহলে চলুন একবার দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন বাবাই কুমার, শেখ মুর্শেদ আহমদ, প্রদীপ চক্রবর্তী, শেখ মনোয়ার, অর্পিতা কর্মকার, নাফিসা খাতুন, বনশ্রী মুখার্জি, মমতাজুল শেখ, বাবাই কুমার, রনি দাস, আব্দুল হাবিব, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা ও গাবান, রাধারানী বিষ্ণু, শিউলি দাস, সদানন্দ বেরা, আদিত্য কর, শেখ মন্তাজ আলী, গায়ত্রী মুখার্জি, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, সৌমেন দে, রশিদুল, নির্মল দাস, রিয়া পাইক, পূজা ওরাই, মিঠুন, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, শঙ্কর মণ্ডল, শান্তনু দাস, শর্মিলা বেগম, সাবির আলী, শুভঙ্কর দাস, হিমাংশু মাইতি, সুশান্ত ভূঁইয়া, শেখ হাবিবুল্লাহ, অভিজিৎ দাস, অভিনব মাইতি এবং রানা কাজী। অনেক অনেক ধন্যবাদ আর একরাশ ভালোবাসা দিয়ে শেষ করছি আমাদের আজকের পর্ব। আশা করছি আমাদের আজকের এই নিবেদনও আপনার ভালো লেগেছে। এইভাবে সঙ্গে থাকুন, কারণ আপনারা পাশে না থাকলে আমাদের এগিয়ে চলা একেবারে অসম্ভব। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন পিশাচ পর্ব। আসছি আবার একটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আগামী এপিসোডে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।